নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ প্রথমবার অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন আমাদের অলৌকিক জোনের নতুন বন্ধু ডক্টর ঋতুপর্ণা সরকার। ওনার পাঠানো একটা মর্মান্তিক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। লিখছেন, অভিজ্ঞতাকে এই নামে লেখাই ভালো, কারণ কায়াহীনের কষ্ট ও চলাচল নিয়ে কায়াময় পৃথিবী একদম ভাবিত নয়। কিন্তু অলৌকিক জোন ও সহেলি, তোমাকে তুমিই বলছি, তোমাদের ভাবনা শ্রোতা বন্ধুদের অনেক তথ্য দেয়। নিজের জীবনের বহু ভৌতিক অভিজ্ঞতার মধ্যে এই একটি ঘটনা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এবার নিজের পরিচয় দিই। আমি ঋতুপর্ণা সরকার, বর্তমানে আসানসোলের বিধানচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। ঘটনাটি আমার প্রিয় বন্ধু নৈরিতা বোস ও তার স্বামী তমাল বোসের জীবনে ঘটে যাওয়া এক ঘটনা, এবং আমি একমাত্র প্রত্যক্ষদর্শী, কারণ এই ঘটনার শুরু ও শেষ এবং বর্তমানে নৈরিতার জীবনের নানা সময়গুলোতে আমি আছি, বন্ধুত্ব হিসাবে বলুন, আত্মীয় হিসাবে বলুন, এবং সবসময় থাকব। তবে যে সময়ের ঘটনা এটা 2005 সাল। তখন আমি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামের কলেজে সদ্য চাকরি পেয়েছি। আমার বন্ধু নৈরিতা ব্যারাকপুরের একটি স্কুলে তখন চাকরি করছে। তার চাকরিও কিন্তু নতুন। তমালদার বিষয় ছিল দর্শন। তিনি অধ্যাপক ছিলেন, কলকাতার একটি সরকারি কলেজে পড়াতেন। আমি আর নৈরিতা দুজনেই ইতিহাসের ছাত্রী। বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছি। একই হোস্টেলে থাকতাম। নৈরিতার স্বামী তমাল বোস শান্তিনিকেতনের ছাত্র, উনিও আমাদের থেকে প্রায় বছর চারেকের সিনিয়র, দর্শন বিভাগের ছাত্র ছিলেন। বলা যায় নৈরিতা ও তমালদার প্রেমজ বিবাহের সাক্ষীও আমি। তমালদা মেদিনীপুরের ছেলে হলেও কলকাতায় একটি সরকারি কলেজে চাকরি পেয়ে কলকাতায় বসবাস শুরু করেন। উত্তর কলকাতার বাগবাজার এলাকায় একটি বাড়ি ভাড়া করে মাকে নিয়ে থাকতে শুরু করেন। বাবা তো অনেক ছোট বয়সী মারা গেছেন ওনার। মাসিমা অনেক কষ্ট করে তমালদাকে মানুষ করেছেন। বিয়ের পর মাসিমা, নৈরিতা ও তমালদার সুখের সংসার প্রায় আমার নেমন্তন্ন লেগেই থাকতো। ও ভালো কথা, নৈরিতা ব্যারাকপুরের একটি স্কুলে চাকরি করলেও অবসর সময়ে ছবি আঁকতো। দারুণ আঁকার হাত, এখনো খুব ভালো আঁকে। বিকালবেলায় ছোট বাচ্চাদের আঁকা শেখাতো, খুব সুন্দর পোর্ট্রেট আঁকতো। এবার আসি মূল ঘটনায়। আমি বলছি আবারও, সময়টা 2005। নৈরিতা ব্যারাকপুরের একটি স্কুলের ইতিহাসের শিক্ষক, এসএসসি দিয়ে চাকরিটা পেয়েছে মার্চ মাসে। রোজ হাওড়া স্টেশন থেকে মেন লাইনে লোকাল ট্রেন করে শ্রীরামপুরে নামে, তারপর ফেরিঘাট ও গঙ্গা পেরিয়ে ব্যারাকপুর। সকাল 10টা থেকে স্কুল শুরু হয়, শেষ হয় বিকেল 4টে। আবার ওই একই রকমভাবে শ্রীরামপুরে এসে ট্রেন ধরে হাওড়া, তারপর হাওড়া থেকে কলকাতা। বেশ ভালোই চলছিল দিন। ঘটনার সূত্রপাত হয় মে মাসের এক কর্মব্যস্ত দিনে। নৈরিতা যে সময় শ্রীরামপুর স্টেশনে নামতো সেটা অফিস টাইম, ওই সকাল 8:50 থেকে 9টার মধ্যে। বোঝাই যাচ্ছে তখন অফিস টাইম। গোটা স্টেশন লোকে লোকারণ্য, সকলে ঊর্ধ্বশ্বাসে কর্মস্থলের দিকে ছুটছে, কারোর কোনো সময় নেই। এমনই এক ব্যস্ততম সকালে নৈরিতা দেখে ওভারব্রিজের উপর একটু সাইড করে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে অফ হোয়াইট কালারের সালোয়ার কামিজ, এইরকম মেঘলা রঙের ওড়না। প্রায় 25-26-এর মতো বয়স হবে, মানে নৈরিতার থেকে একটু ছোট, একটু শ্যামলা, মাথায় ঝুমকো ঝুমকো চুল, স্টেপ কাট করে কাটা। এক ঝলক দেখলেই বোঝা যায় মেয়েটা শ্যামলা হলো সুশ্রী, মাঝারি গড়ন। মেয়েটা ওভারব্রিজের ওপর রেলিং ধরে এক মনেই দূরে রেল লাইনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কি একটা ভাবছে। এত লোক পাশ দিয়ে যাচ্ছে, কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে ধাক্কাও দিচ্ছে মনে হয়, আবার কারোর সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে, কিন্তু মেয়েটার কোনো হেলদোল নেই। এক মনে অন্য মনে কি যেন ভাবছে। নৈরিতা লক্ষ্য করে, অবাক হয়। সে ভাবলো হয়তো কোনো কলেজে পড়ে, কারোর জন্য অপেক্ষা করছে। ওদিকে লঞ্চের সময় হয়ে আসছে, আর দাঁড়ালো না, তাড়াতাড়ি পা চালালো। ফিরে আসার সময় দেখলো সেই মেয়েটা কোথাও নেই। ভাবলো হয়তো এই সময় থাকে না,
কিন্তু পরদিন সকালে আবারও ব্যস্ততম ওভারব্রিজের ওপর একইভাবে একই রঙের পোশাক পরে নৈরিতা দেখলো মেয়েটাকে। এরপর বারবার তাকে দেখে সময় দেখতে লাগলো, তাকে দেখছে আর সময় দেখছে। নৈরিতার মনে নানা প্রশ্ন দাগে। আচ্ছা, মেয়েটিকে কি কোনো কলেজে পড়ে? ও কি কোথাও কাজ করে এখানে? আচ্ছা, ওর কোনো ব্যস্ততা নেই কেন? এমন ভিড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? ওভারব্রিজের ওপর থেকে রেল লাইনের দিকে কি দেখে? কিছুতেই মেলাতে পারে না। ঠিক করে একদিন কথা বলবে, কিন্তু কিভাবে বলবে? অচেনা মানুষের মধ্যে একটা কথা বলা আদৌ উচিত হবে? নানা ভাবনায় নৈরিতা আচ্ছন্ন হয়ে গেল। অবশেষে এলো সেই দিন। একদিন স্কুলে পৌঁছে নৈরিতা জানতে পারল কোনো প্রাক্তন শিক্ষক বয়সজনিত কারণে গতকাল পরলোক গমন করেছেন। তার স্মরণে শোকসভা হয়ে স্কুল ছুটি হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 1:15। শ্রীরামপুর স্টেশনে ঢুকতেই মেয়েটার সঙ্গে নৈরিতার চোখাচোখি হয়ে গেল। মিষ্টি করে হেসে উঠল মেয়েটি। এবার সামনে থেকে দেখলো মেয়েটিকে নৈরিতা। দেখলো মেয়েটা বড় মিষ্টি, শ্যামলা মুখ, তীক্ষ্ণ নাক, অদ্ভুত মায়াময় চোখ দুটো। একটু সামনের দাঁতটা উঁচু, হাসলে মাড়ি দেখা যায়, কিন্তু কি মায়াময় স্নেহপূর্ণ, মনে হয় কত দিনের চেনা। মেয়েটা বলে উঠল, কি আজ এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? বাড়ি যাচ্ছ? চমকে উঠল নৈরিতা। মেয়েটা আরো বলল, জানি তো তুমি অমুক স্কুলে পড়া, দিদিমণি, হাওড়ায় যাও। এবার নৈরিতা অবাক হয়ে গেল। তুমি জানলে কি করে? মেয়েটা ঝিরঝির করে হেসে বলল, আমি যাই তো তোমার পেছন পেছন ফেরিঘাট অব্দি। নৈরিতা রাগ করার বদলে হেসে ফেলল, বলল, ও মা, সে কি কাণ্ড! কেন? অমনি মেয়েটা বলল, আসলে নৈরিতা দি, আমার কোনো বন্ধু নেই, কেউ নেই জানো। কি করব? তোমায় রোজ দেখি, আলাপ করতে ভয় লাগে, যদি বকে দাও, দিদিমণি বলে কথা। আর একদিন তোমার এক সহকর্মী তোমার নাম ধরে ডাকছিল, তাই তোমার নামটাও আমি জেনে গেলাম। রাগের বদলে হঠাৎ করে নৈরিতার মনটা ফুরফুরে হয়ে গেল। এত ভালো লাগলো, সত্যি এইভাবে কেউ অচেনা মানুষের সঙ্গে আলাপ করে এত আপন করে নিতে পারে। জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটা আবার ঝিরঝির করে হেসে বলল, আমার নাম অপলা, অপলা বিশ্বাস। চলো না একটু স্টেশনের বেঞ্চে বসি। নৈরিতা সেদিন অনেক কথা শুনছিল অপলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে MA পাশ করেছে, MPhil করছে। তারপর এখন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছে না। বাড়িতে খুব অভাব। তার বাবা জুট মিলের শ্রমিক ছিল, শরীর দেয় না বলে বাড়িতে বসা। দাদা একটা ছোটখাটো ব্যবসা করে। সংসারে টাকা পয়সার দরকার, তাই এই শ্রীরামপুর অঞ্চলেই কিছু প্রাইভেট টিউশনি করে। সে বলে এখন বিয়ে করবে না, বাড়ির লোক তাকে বিয়ের জন্য খুব চাপ দেয়, কিন্তু সরকারি চাকরি সে করবেই। নৈরিতাকে দেখে কথা বলতে বলতে অপলার চোখ ভিজে যাচ্ছে। বড় বড় চোখের পাতাগুলো ছুঁয়ে টপ টপ করে জল পড়ছে। আর থাকতে পারল না নৈরিতা, মাথায় হাত রাখলো অপলার। নৈরিতাকে জড়িয়ে কেঁদে ফেলল, যেন কত দিনের দুঃখ বাদল ধারার মতো ঝরে পড়ছে। কতক্ষণ যে এমনভাবে কেটেছিল খেয়াল নেই। সম্বিত ফিরল মাইকে ট্রেন আসার ঘোষণায়। ইস, 3:30 বেজে গেল। ওদিকে ওরা যেখানে বসেছে সেখানে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত, খুবই নির্জন। অপলা বলে উঠল, চল নৈরিতা দি, তোমায় এগিয়ে দিই। দেখতে দেখতে কেমন দেরি হয়ে গেল। আসলে আমার তো কেউ নেই জানো, আমার মা আর তুমি, এই দুজনই আমার বন্ধু। বাবা দাদা সবাই আমায় বকে, আপদ বলে আমি নাকি বাড়ির ভাত নষ্ট করছি। নৈরিতা বলে, না না, আমি আছি রে তোর সঙ্গে। কে বলেছে তোর কেউ নেই? এই দেখ তো, কিছু খাওয়াতে পারলাম না। সঙ্গে সঙ্গে অপলা এক গাল হেসে বলল, নৈরিতা দি, আমি না খুব বাদাম ভাজা খেতে ভালোবাসি, খাওয়াবে গো? বুকটা মুচড়ে উঠল নৈরিতার। বাদামের প্যাকেটটা হাতে নিয়ে হাসি মুখে শিশুর মতো হাত নাড়ছে অপলা। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। নৈরিতার চোখ দুটো ভিজে যাচ্ছে। না, অপলাকে সে কিছুতেই আর একা হতে দেবে না, 2 হাত দিয়ে আঁকড়ে রাখবে তাকে। এই বন্ধুত্ব, এই সম্পর্ককে সে আগলে রাখবে। শুরু হলো এক নতুন অধ্যায়, অপলা আর নৈরিতার পথ চলার। এমনই রোজ দেখা হয় অপলা আর নৈরিতার। ব্যস্ত স্টেশন চত্বর ছেড়ে
হাসতে হাসতে দুই বন্ধু ফেরিঘাট অব্দি যায়। পথে নানা কথা হয়। নৈরিতা দেখে সমাজ, রাজনীতি, সিনেমা সবেতেই অপলার গভীর জ্ঞান, বহু পড়াশুনো তার বিশ্ব রাজনীতি বিষয়। দারুণ গান গায়, কবিতা বলে, তারপর ঝিরঝির করে হাসে। অবাক লাগে নৈরিতা এমন বুদ্ধিমতী মেয়ের কি করে চাকরি হয় না আমাদের দেশে। একে বাড়ির লোক আপদ বলে, এই মেয়েকে আপদ বলে, অপদার্থ বলে। একদিন কথায় কথা জিজ্ঞাসা করলো, অপা তোর বাড়ি কি শ্রীরামপুরে? উত্তরে বলল, না গো, আমি শেওড়াফুলিতে থাকি, তবে বাড়ি যাই না, এখানেই থাকি। মাঝে মাঝে মায়ের জন্য খুব মন খারাপ হলে মাকে দেখতে যাই। এখানে থাকিস মানে? স্টেশনেই থাকিস? সে কি, আর এরকম জামা পরিস কেন? অপলা হেসে বলেছিল, ধুর আমার কথা ছাড়ো তো, এই একটা জামাই আমি পরি, নতুন জিনিস কে দেবে আমায়? কথাটা নৈরিতার বুকে খুব বাজলো। সেই দিনই বাড়ি যাওয়ার পথে অপলার জন্য খুব ভালো একটা সালোয়ার কামিজ কিনে নিল। বাড়ি ফিরে আসতেই শাশুড়ি মা বলল, ওমা বৌমা এত দেরি? খাবার টেবিলে বসে অপার কথা বলল নৈরিতা। প্রত্যেকের মন খারাপ হলো শুনে। শাশুড়ি মা বলল, ও কি খায় বৌমা আহারে, ছেলে মানুষ, কাল থেকে টিফিন একটু বেশি করে দেব, ওকে দিও। তমাল দাও বলল, একদিন নিয়ে এসো বাড়িতে। যুবতী মেয়ে স্টেশনে রাত কাটায়, সে কি কথা? তারপর দিন থেকে নৈরিতার ব্যাগে দুটো করে টিফিন বক্স রাখা শুরু হলো, একটা তার, একটা অপার। স্কুল যাবার পথে অপার হাতে টিফিন বক্সটা ধরিয়ে দিতেই অপালা খুলেই খেতে শুরু করে দেয়, সামান্য রুটি, আলুর তরকারি। কিন্তু অপলা এমনভাবে খাচ্ছে যেন সে বহু বছর ধরে অভুক্ত। আবার চোখে জল নৈরিতার। বাড়ির ক্যানভাসগুলো অপলার ছবিতে ভরে উঠেছিল নানান ভঙ্গিমায়। সেই ঝুমকো চুলের মেয়েটা আনমনাভাবে তাকিয়ে থাকে রেল লাইনের দিকে। এ ছবি আঁকতে বড় ভালো লাগে তার। কখনো স্টেশনের শেষ প্রান্তে বেঞ্চে বসে গালে হাত দিয়ে ঝুমকো চুলের মেয়েটা। নৈরিতার তুলির টানে এক মায়া মমতার সৃষ্টি হয়। শাশুড়ি আর স্বামী অবাক হয়ে যায়। একটা অদ্ভুত আত্মীয়তা, অদ্ভুত অন্যমনস্কতা নৈরিতাকে গ্রাস করছে। ক্রমশ কারোর সঙ্গে সে ভালো করে কথা বলে না, স্কুলেও চুপচাপ। তার পরিচিত মহলও কেমন যেন থমকে গেছে। অবস্থা এমন দাঁড়ালো যে ছুটির দিনও, মানে রবিবারও নৈরিতা অপলার সঙ্গে দেখা করতে যায়। সব কাজে তার ভুল হয়। দীর্ঘদিনে চেনা নৈরিতার এই অবস্থা তমালদা ঠিক ধরতে পারে না। অথচ মেয়েটির সঙ্গে বন্ধুত্ব মাত্র 1 মাসের। ওদিকে স্কুলেও নৈরিতার পরিবর্তন সবার চোখে পড়ছে। খাতা দেখতে ভুল হচ্ছে, কেমন অন্যমনস্ক থাকে। সহকর্মীরা অবাক হয়, মেয়েটার হলো কি? এর মাঝে একদিন তমালদার কাছে একটা খবর আসে, নৈরিতা প্রত্যেক দিন শ্রীরামপুর স্টেশনে নেমে, ট্রেন থেকে নেমে ফেরিঘাট অবধি নিজের মনেই কথা বলতে বলতে যায়। হাসে এমনভাবে যেন মনে হয় তার পাশে কেউ আছে, কিন্তু তেমন কিছু দেখা যায় না। শুধু নৈরিতার একারই কথা লোকে শুনতে পায়। তমালদা ভাবে, তবে কি তার মাথার সমস্যা হলো? একটা রবিবার যখন নৈরিতা বেরোবে বলে তোড়জোড় করছে, তখন তমালদা ও তার মা দুজনেই বলে, তোমার বন্ধুকে বাড়িতে আসো না, সে আমাদের এখানেই থাকুক, তাহলে ছুটির দিন তোমাকে আর বেরোতে হয় না, আমরা সবাই তাকে আপন করে নেব। বৌমা, বন্ধুকে বাড়িতে নিয়ে এসো। কথাটা নৈরিতার মনে ধরল। ট্রেন থেকে নেমে দেখলো অপলা দাঁড়িয়ে আছে। দুজনেই হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে বসল। নৈরিতা অপলাকে বলল বাড়ির কথা। শুনে হঠাৎ অপলার মুখটা কালো হয়ে গেল। গম্ভীর হয়ে বলল, নৈরিতাদি, আমি যে কারুর বাড়ি যাই না, যেতে পারি না, আমি শুধু তোমার বন্ধু, তোমার সঙ্গে কথা বলি। অন্য কেউ আমাকে ছুতে পারে না, কথা বলতে পারে না, আমাকে দেখতে অবধি পাবে না। তোমার বাড়িতে যেতে পারবো না গো। শুনে অবাক হয়ে গেল নৈরিতা। বলে, কি রে অপা, ওটা আমার বাড়ি, ওখানে সবাই আমার আপন, কেন যেতে পারবি না? অপলা মুখ নামিয়ে বলল, তুমি শুধু আমার বন্ধু নৈরিতাদি। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল নৈরিতার। এমন উত্তর সে আশা করেনি। সেদিন দুজনের মধ্যে কথা হলো, কিন্তু কথা তেমন জমলো না, কোথায় যেন তাল কেটে যাচ্ছিল। চুপচাপ কিছুক্ষণ বসে নৈরিতা ট্রেনে উঠল। লক্ষ্য করলো আগের মতো অপলার হাসি মুখে হাত নাড়ছে না, বরং নিঝুম হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
মুখে বিষণ্ণতা। হঠাৎ সময়টা বদলে যেতে শুরু করলো। কদিন স্কুলে যাবার সময় নৈরিতা দেখল অপলার মুখে সেই হাসি নেই। সে কারণে কি জানি কারণে অকারণে চুপচাপ হয়ে যাচ্ছে। শুধু চুপচাপ পাশ দিয়ে হাঁটে, কোনো কথাও বলে না, কথার উত্তরও করে না। এরকম 2 দিন চলল। 3 দিনের পর অর্থাৎ সোম মঙ্গল পেরিয়ে বুধবার দিন আর থাকতে না পেরে অপলাকে ঝাঁকিয়ে নৈরিতা বলল, অপা কি হয়েছে, সত্যি করে বল। কোনো উত্তর না দিয়ে অপলা মাথা নিচু করে। অসহ্য লাগে নৈরিতার। বলে, তোর বাড়ির ঠিকানা দে তো যাব। তোর বাবা মা দাদার সঙ্গে আমি কথা বলবো, কেন তোকে তারা কষ্ট দেয়। অপলা চোখ তোলে, ঘোলাটে দৃষ্টি। নৈরিতা দি, আমার মাকে কিছু বলো না, সে বড় ভালো। তার জন্যই তো আমি এই অঞ্চল থেকে কোথাও যেতে পারছি না। মায়ের জন্য বড্ড মন কেমন করে। নৈরিতা দি, এই পৃথিবী বেইমানের, স্বার্থপরের। এখানে কেউ কারণ না, সবাই স্বার্থপর, সবাই শয়তান, কেউ ভালো না। চলো না তুমি আমি একসঙ্গে থাকি, এমন একটা জায়গা যেখানে দুঃখ নেই। যাবে আমার সঙ্গে? এই বেইমানের পৃথিবী ছেড়ে যাবে আমার সঙ্গে? নৈরিতা হতবাক হয়ে গেল। একটু সামলে বলল, ঠিকানাটা লেখ। অপলা বিষণ্ণ গলায় বলল, আমি তো লিখতে পারবো না। নৈরিতা বলে, কি ব্যাপার, মাথাটা কি একেবারে গেছে? আচ্ছা বল, আমি লিখছি। ঠিকানাটা শেওড়াপুলির একটা জনবহুল অঞ্চলের বস্তির ঠিকানা। নৈরিতা দৃঢ় গলায় বলল, কাল যাব, তৈরি থাকিস। কাল দুপুর 1টায় এখানে আসবি। অপলার চোখ চিকচিক করে উঠছে। উৎসাহিত গলায় বলল, যাবে নৈরিতাতি? চলো চলো, দেরি করো না, অনেক দিন তো হলো, চলো যাই। অবাক লাগছে, এ অপলাকে সে চেনে না। বৃহস্পতিবার সেই অদ্ভুত দিন ছিল। বেলা 1:10 ট্রেনে নৈরিতা নেমেছে শ্রীরামপুর স্টেশনে। দেখলো অপলা তারই দেওয়া নতুন পোশাকটা পরে দাঁড়িয়ে আছে, হালকা গোলাপি সালোয়ার কামিজ, ছোট ছোট ফুল, সেই ঝুমকো, স্টেপ কাটা চুল। কি অপূর্ব লাগছে ওকে। কতদিন একটা মলিন পোশাক পরে তাকে দেখে আজকে বড্ড ভালো লাগছে। সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিদীপ্ত চোখ মুখ। ট্রেন থেকে নামতেই দৌড়ে এসে অপলা তার হাত ধরল। নৈরিতা একটা ছিমছিমে ল্যাভেন্ডার সুগন্ধির গন্ধ পেল অপলার শরীর থেকে। অবাক হলো, 1 মাস অপলাকে কোনো সুগন্ধি মাখতে দেখেনি, তাহলে আজ? তুই কি ল্যাভেন্ডার মাখিস? অপনা প্রাণ খুলে হেসে বলে, হ্যাঁ নৈরিতা দি, ল্যাভেন্ডার আমার খুব প্রিয়। আজ আমরা দুজনে যাচ্ছি, তাই একটু মাখলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকেও দেব। কেমন যেন বিবশ হয়ে যাচ্ছিল, সব কেমন অচেনা লাগছে। পরিচিত সেই বেঞ্চে অসমবয়সী 2 বন্ধু, সেই আগের অপা ঝিরঝির করে হাসছে আর বলছে, নৈরিতা দি, পৃথিবী ভালো না, বেঈমান, চলো যাই। তুমি আর আমি থাকবো, চিরদিন একসঙ্গে থাকবো। বড্ড ভালোবাসি গো নৈরিতা দি তোমায়, তুমি আমার একমাত্র বন্ধু। সময় পেরিয়ে যাচ্ছে, নৈরিতার হুঁশ নেই। দুপুর 2:10 ট্রেনের ঘোষণা। অপলা উঠে দাঁড়ালো, এক পা করে প্ল্যাটফর্মের কিনারায় এসে দাঁড়িয়েছে। পেছনে নৈরিতা সম্মোহনের মতো অপলাকে অনুসরণ করছে। একসময় লাইনে নেমে পড়েছে, অপলাকে অনুসরণ করছে, হাত বাড়িয়ে ডাকছে নৈরিতাকে। নৈরিতা বলছে, এই যে ব্যাগটা এখানে রাখো, এসো তো, এই তো আমি, আর মাত্র কিছুক্ষণ, তারপর সব শেষ। এখন শুধু তুমি আর আমি, পড়ে থাকে পৃথিবীটা। দেখো ট্রেন আসছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রেল লাইনে ঝাঁপ দিয়েছিল নৈরিতা। রেল লাইনে পড়ে গেছে। চোখটা অন্ধকার হওয়ার আগেই শুনলো গেল গেল রব। আশেপাশের মানুষজন চিৎকার করছে, লাইনটা কাঁপছে। কি জানি, সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল নৈরিতা। ভাগ্য ভালো, একটা লোক ওকে সরিয়ে দিয়েছিল সঠিক সময়। 1 সেকেন্ড এদিক ওদিক হলে থ্রু ট্রেন পিষে দিয়ে যেত। বিকেল 4:30টার সময় ক্লাস সেরে ফিরেছিল তমাল বোস। প্রিন্সিপালের ঘর থেকে ডাক এলো। তার কাছে শ্রীরামপুর থানা থেকে ফোন এসছে। জানানো হয়েছে নৈরিতা আত্মহত্যার জন্য রেল লাইনে ঝাঁপ দিয়েছে স্টেশনে। স্টেশনের মানুষের তৎপরতায় ভাগ্যক্রমে বেঁচে গেছে। বর্তমানে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। তমালদা পাগলের মতো হন্তদন্ত হয়ে হাসপাতালে এলেন। দেখলেন নৈরিতার তখনও অজ্ঞান, মুখে পাথর লেগে খণ্ড বিখণ্ড,
কাঁধের হাড় ভেঙে গেছে, ভয়ানক চোট নানা জায়গায়। এর মধ্যে তমালকে পুলিশ জিজ্ঞাসা করছে, অস্থির করছে। তমাল তার যত বলছে নৈরিতার কোনো পারিবারিক সমস্যা ছিল না, কেউ বিশ্বাস করছে না। নৈরিতার জ্ঞান ফিরল বেশ রাতের দিকে। জ্ঞান হতেই অপলার নাম ধরে ডাকতে শুরু করলো। অপলা কোথায়? অপলা কোথায়? রেল লাইনে নেমেছিল। অপলা কি ট্রেনে ধাক্কা খেলো? ওদিকে শ্রীরামপুর স্টেশনের একাধিক মানুষ, দোকানদাররা বলেছিল নৈরিতা একা একাই ঝাঁপ দিয়েছিল, তার সঙ্গে কেউ ছিল না। শুধু সকলেই বলছে একটাই কথা, একা একা কথা বলতো, স্কুলে যেত একা একা কথা বলতে বলতে, ফিরতও তাই। শ্রীরামপুর থানার পুলিশ বারবার নৈরিতাকে আত্মহত্যার কথা জিজ্ঞাসা করছিল। নৈরিতা স্পষ্ট করে বলে আত্মহত্যা নয়, তার বন্ধু অপলা তাকে রেল লাইনে নামতে বলেছিল। অপলা তার সঙ্গে ছিল। দিন 15 নৈরিতা হাসপাতালে ছিল। পুলিশ ডাক্তার দুজনেই রায় দিয়েছিল নৈরিতা মানসিকভাবে অসুস্থ। তাই দুপক্ষই তাকে জানায় যে কিছু করার নেই, ইনি মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা প্রয়োজন। পুলিশের থেকে অব্যাহতি পায়। নৈরিতা বাড়ি ফিরল। তার মনে পড়ল শ্রীরামপুর স্টেশনের কথা। সে খায় না, ঘুমোয় না, রাত জেগে অপলার ছবিগুলো দেখে আর কাঁদে। খালি জিজ্ঞাসা করে রেল লাইনে অপাকি নেমেছিল, কিছু হয়নি তো? আর কোনো ট্রেনে কোনো দুর্ঘটনার খবর নেই তো? কেউ কিচ্ছু খবর দিতে পারবে না? এমনকি একটা চূড়ান্ত অসহায় অবস্থায় তমালদা ও মাসিমা আমাকে ফোন করে। খবরটা শুনে একটু সময় নষ্ট না করে আমি হাজির হই নৈরিতার বাড়িতে। নৈরিতাকে দেখে চমকে উঠলাম। আর ঠিক সেই সময় অপলা নামের মেয়েটির অসংখ্য ছবি দেখি নৈরিতার ঘরে, অবশ্যই আঁকা ছবি। আমাকে দেখে ছুটে এসে হাত ধরে বলেছিল, ঋতু, ওরা বিশ্বাস করছে না, দেখ, বলছে আমি নাকি পাগল, তুই আমায় অপার কাছে নিয়ে চল তো। রোগা অসুস্থ নৈরিতাকে দেখে না মনটা ভার হয়ে গেল। আলাদা করে বললাম, দাদাভাই, নৈরিতা পাগল না, অন্য কিছু হয়েছে, কারণটা আমাদের খুঁজতে হবে, নইলে আমার বন্ধু সুস্থ হবে না। সেই দিন রাতে অনেক বলে কয়ে নৈরিতাকে শান্ত করি। তারপর বলি যে তার কি কোনো ঠিকানা আছে, মানে অপলার। নৈরিতা আমাকে একটা চিরকুট দেয়, তাতে একটা ঠিকানা ছিল। শেওড়াফুলি স্টেশনে নেমে হাঁটা পথে 20 মিনিট। পরের দিন সকাল অবধি তমালদা আর আমি, তমালদা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে বাড়িওয়ালা মালিক কাকু আর কি, আমরা 3 জন মিলে আমরা জায়গাটা খুঁজতে বেরিয়ে যাই। শেওড়াফুলি জংশনে নেমে বাড়ি খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি। খুব জনবহুল অঞ্চল, ঘিঞ্জি বস্তি এলাকা। সত্যি এই ঠিকানায় পথ নির্দেশ মিলে গেল। আমরা এলাম অপলার বাড়ি। ছোট ছোট টিনের চালের ঘর। অপলার বাবা অপরেশবাবু অত্যন্ত অসুস্থ। অপলার মা প্রায় বিছানায় শয্যাশায়ী। কোনো মতে এসে দাঁড়ালেন। অপলার দাদা অরূপবাবু এলেন। বস্তির চারিপাশে বহু উৎসাহী লোক। তমালদা সরাসরি জিজ্ঞেস করলো, অপলা বিশ্বাস কোথায়? আমার স্ত্রী নৈরিতা বোসের প্রিয় বন্ধু সে। শ্রীরামপুর স্টেশনে আলাপ, গত 15 দিন আগে আপনার মেয়ের সঙ্গে তার শেষ দেখা, তারপর তার কোনো খোঁজ নেই। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, অপলার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে, ওকে একবার ডেকে দিন, তাকে দেখলে নৈরিতা ভালো হয়ে যাবে। টিনের চালের বাড়িতে আরও ভিড় করা জনতা চুপ হয়ে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। শুধু অপলা ছাড়া অরূপবাবু বলে উঠল, অপলা? কিভাবে তাকে দেখতে পেলেন, তাও 15 দিন আগে? আমরা বললাম, কেন? অপরেশবাবু বললেন, 2003 সালে জুন মাসের এক দুপুরবেলা, সম্ভবত 2:30-3টে নাগাদ, কোন এক মেল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে শ্রীরামপুর স্টেশনে। বেঁচে নেই সে। আমাদের 3 জনের মাথায় হাত, শরীর যেন টলে গেল। ওদের উঠোনেই আমরা বসে পড়েছিলাম। অপলার মা কেঁদে ফেললেন। অরূপবাবু অপলার ডেথ সার্টিফিকেট দেখালেন। সেই সঙ্গে ঘরের ভেতর গিয়ে দেয়ালে টাঙানো অপলার ছবি দেখলাম, হুবাহু নৈরিতার আঁকা ছবি। সন্দেহ রইল না সত্যতা সম্পর্কে। আমরা না উঠে দাঁড়াতে পারছি না। শুনলাম অপলা বিশ্বাসের কথা তার পরিবারের কাছে, তার প্রতিবেশীদের কাছে। শুনলাম মেয়েটি ভদ্রেশ্বর কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে বিএ পাশ করে, খুব মেধাবী। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে, এমফিল পাশ করেছিল। নিজের খরচ নিজেই চালাতো। খুব স্বাধীন চেতা, অসম্ভব ব্যক্তিত্ব ছিল। পাড়ার সবাই তাকে সম্মান করত।
স্বপ্ন ছিল উচ্চশিক্ষা আর একটা পদস্থ সরকারি চাকরি। প্রচুর প্রাইভেট টিউশন পড়াতো। শেওড়াপুলি, ভদ্রেশ্বর, শ্রীরামপুর অঞ্চলে বহু ছাত্রছাত্রী সে পড়াতো। শিক্ষক হিসাবেও তার সুনাম ছিল, কিন্তু কোনো চাকরি পরীক্ষা সে পাশ করছিল না। বহু পরীক্ষা, কিন্তু সফল হচ্ছিল না। ওদিকে বাড়িতে দাদা বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অপলারও জেদ, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করব না। এই বিষয়ে বাবা দাদার সঙ্গে তার রোজ ঝুট ঝামেলা লেগেই থাকতো। এমনকি ঝামেলার পরিণতি মেয়েটির আত্মহত্যা। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম পাড়ার মোড়ের কাছে। দোকানদার বলল, খুব ভালো মেয়ে ছিল জানেন, কিন্তু বাড়ির মানুষজন তাকে শেষ করলো। কি হতো? ওর বাবা দাদা তাকে প্রচণ্ড গালাগালি করতো, বলতো অপদার্থ, আপদ একটা, প্রতিদিন থালা নষ্ট করছে, মানে ভাতের থালা আর কি। এমনকি জানেন, গায়ে পর্যন্ত হাত তুলতো অত বড় মেয়ে। সহ্য করতে পারেনি। আত্মসম্মান প্রচণ্ড ছিল। ওর মায়ের জন্য কষ্ট হয়। মেয়েটার শোকে মা আজকে বিছানা নিয়েছে। কত শিক্ষিত মেয়ে, আর কি কপাল! একটা কথাও বলতে পারলাম না। ভারাক্রান্ত মন নিয়ে হাওড়াগামী ট্রেনে উঠলাম। মাথায় অন্য একটা চিন্তা, বাড়িতে গিয়ে ওকে কি বলবো, তার অভিব্যক্তি বা কী হবে। যা শুনলাম তার ব্যাখ্যা বিজ্ঞানের যুগে হয় কিভাবে, মাথাটা না গুলিয়ে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে এসছে, নৈরিতার কাছে পৌঁছলাম, সব কথা বললাম। চিৎকার করে সে কাঁদতে লাগলো। বুকটা মুচড়ে উঠল। মাত্র 1 মাসের বন্ধুত্ব, অথচ কি মায়া! হয়তো একটু বেশি ভালোবেসে ফেলেছিল। বড় কোমল মানুষ সে, স্নেহপ্রবণ, তাই কি তার সঙ্গে এভাবে মিশে গেছিল? একাকী অপলাই বন্ধুর জন্য তাকে আঁকড়ে ধরতে চেয়েছিল। কত কাঙাল হৃদয় সে! আর আমরাও কেঁদে ফেললাম। এই প্রথম অশরীরী কোনো মানুষের জন্য আমার ভয় নয়, মায়া হলো। মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। না জানি মৃত্যুর আগে তার কত কষ্ট হয়েছে। একটা তাজা প্রাণ চলে গেল, কেউ তাকে বুঝলো না। নৈরিতা তাকে প্রচণ্ড ভালোবেসেছিল, তাই হয়তো সে নৈরিতাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। সত্যকে মেনে নৈরিতা চুপ করে গেছিল, কথা বলতো না, স্কুলের চাকরি ছেড়েছিল, ছবি আঁকাও বন্ধ, খেতে চাইতো না, সারাদিন বসে থাকতো। ডাক্তার বলেছিল একটা অঞ্চল পরিবর্তন দরকার, অর্থাৎ জায়গা পরিবর্তন। অবশেষে 2007 সালে তমালদার বদলি হয় উত্তরবঙ্গের একটি সরকারি কলেজে। ওরা এখান থেকে চলে যায় সেখানে। নৈরিতার জীবনেও পরিবর্তন হয়। 2008 সালে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয় এবং অনেকটাই সুস্থ। কিন্তু চমক আরও একটা ছিল। 2012 সালের 20 এপ্রিল তমালদার আর নৈরিতার কোলে আরেকটি মেয়ে আসে। মনে হয় অপলা, একেবারে সেই অপলা। 5 বছরের জন্মদিনে নৈরিতা বলেছিল, ঋতু, অপলা এসেছে। মাসিমা, তমলদা একই কথা বলতো, দেখতে নাকি পুরো অপলার মতো। নৈরিতার কাজ ছাড়া কারোর কাছে যায় না, মাকে সব সময় চাই। গত বছর মেয়ের 12 বছরের জন্মদিনে আমার নেমন্তন্ন ছিল। নৈরিতা, তমলদা দুজনেই আমাকে বারবার যেতে বলেছিল। গিয়েছিলাম। এই মেয়ের নাম নিপবিথি, ওরা ডাকে বিথি। ছটফটে মেয়ে, সাদা অফ হোয়াইট রঙের প্রতি প্রচণ্ড ঝোঁক। ওই রঙের পোশাক পরতেই ভালোবাসে। শ্যামলা বরণ, মায়াবী বুদ্ধিদীপ্ত চোখ, সামনের দিকে দাঁতটা একটু উঁচু, হাসলে মাড়ি দেখা যায়। ঝিরঝির করে হাসে, খুব মিশুকে, মাথা দুলিয়ে দুলিয়ে গান গায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কোথায় শিখেছিস? হেসে বলে, স্কুলে আন্টিরা শিখিয়েছে। খুব ল্যাভেন্ডার পাউডারের সুগন্ধি পছন্দ করে। ভালোবাসে বাদাম ভাজা, চানাচুর। তমালদা বলে, কলেজ থেকে ফিরলে বিথি নাকি তার ব্যাগ চেক করে, বাবা বাদাম ভাজা এনেছে কিনা। আর কিচ্ছু তার চায় না। আর পছন্দ করে ছুটন্ত ট্রেন লাইন, স্টেশন চত্বর। রেল লাইনের ওপর যে মেয়েটার কি টান কে জানি। ছুটির দিনও একটাই বায়না, স্টেশনে নিয়ে চলো, ট্রেন দেখব। নিয়ে গেলেই এক ছুট। প্ল্যাটফর্মের শেষ দিকে রেল লাইনের কাছে চলে যায়। এক দৃষ্টে কি দেখে, কি মনে করার চেষ্টা করে কে জানি। ওভারব্রিজের ওপর উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। নৈরিতা তাকে ছুটে গিয়ে বুকে চেপে ধরে বলে, এইবার তোকে আর কোথাও যেতে দেব না।
অমনি বিথিনা কি ছিটছিট করে হেসে উঠে বলে, মা তো আমি আছি। হাসি শুনেই নৈরিতার বুকে আনন্দ বয়ে যায়। সেই একই গলা, একই হাসি, তারই মতন সেই অপলা। ড্রেসিং টেবিলের সামনে ঝুমকো চুল আঁচড়ায় শ্যামলা বর্ণা মেয়ে, দু হাতে ল্যাভেন্ডারের সুবাস মাখে, আবদার করে সাদা পোশাক পরবে। অপলা আসলে কোথাও যায়নি, সে বেঁচে আছে, নৈরিতার কাছেই আছে। শুধু একটাই, আগে সে নৈরিতাকে দিদি বলতো, বন্ধু বলতো, এখন মা বলে। কি অদ্ভুত ভালোবাসার টান! এই পৃথিবীতে কত কিছু হয়, তার বিজ্ঞান হয়তো আজও ব্যাখ্যা দিতে পারবে না। অনেক দিন বাদে একটা ঘটনা আমি এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম বন্ধুরা। আমি আজকে চাইবো তোমরা যারা শুনলে প্রত্যেকে যদি সত্যিই ঘটনাটাকে পছন্দ করে থাকো, তোমরা সবাই লাইক করে যাও। কমেন্ট হয়তো সবাই লিখতে স্বচ্ছন্দ বোধ নাও করতে পারো, লাইক তোমরা সবাই করে যাও, এটুকু আমি আজকে রিকোয়েস্ট রেখে গেলাম। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। তোমরা যারা প্রতিদিন কমেন্ট করছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি সবার কমেন্ট দেখতে পাই, আমি রিয়্যাক্টও করি, কিন্তু সবসময় সবারটা পড়া হয়ে ওঠে না, তার জন্য সরি বলছি তোমাদেরকে। কমেন্ট করেছেন জবা দেবী, ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি শৈলী, থ্যাংক ইউ ম্যাম। কমেন্ট করেছেন বিজন কুমার শীল, কমেন্ট করেছেন গীতা গোস্বামী, নবনীতা দাস, সুদেষ্ণা সিংহ রয়, আশার, সৌজাত্য ঘোষ, পাপড়ি দোলা। এছাড়া কমেন্ট করেছেন রত্না দেবনাথ, কমেন্ট করেছেন প্রিয় মাম্পি লাইফস্টাইল, কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, কমেন্ট করেছেন গুঞ্জন ব্যানার্জি। দিদি আপনার গল্প আমি শ্রীরামপুর থেকে শুনছি, আজকের ঘটনাটাও শ্রীরামপুরকে কেন্দ্র করে, অবশ্যই জানাবেন কেমন লাগলো। বৃষ্টি কুকিং, বর্ণালী দাস, অমিত ভট্টাচার্য, জয়তী দাস, নন্দিতা রয়, ঋতু, সিনচ্যান, উর্বশী বসাক। আর দেখিনি কারা কারা কমেন্ট করেছেন। কৃপা ত্রিপুরা, খুবই ভালো লেগেছে, কমেন্ট করেছেন মিঠুন পাল। বাবলি মল্লিক, তোমার গলাটা এবং গল্প শুনতে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি মিডডে কমেন্ট করছে সুমন সমাদ্দার, আবারও আমার কমেন্ট পড়লে না, এই যে পড়লাম। সানিয়া মণ্ডল লিখেছে শৈলী তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সুমন সমাদ্দার। আরও একবার লিখেছেন শাশ্বতী বোনের কাহিনীতে ঘটনা গায়ে কাঁটা দিল, থ্যাংক ইউ। প্রদীপ চট্টোপাধ্যায়, জন্মান্তরের কাহিনী এলে শুনিও শৈলী, অবশ্যই শোনাবো। ব্রততী ঘোষাল, সংবেদনশীল ঘটনা, শৈলী এমন নয় আমার নাম নিতেই হবে, কিন্তু ঘটনা বলা থামালে চলবে না, থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর লাগলো আপনার কমেন্টটা। কমেন্ট করেছে ঈশানী সেন, কমেন্ট করেছে পূর্ণিমা, কমেন্ট করেছে স্বপন রায়, সংঘমিতা শর্টস, রুনা ইউটিউবার। আমি শৈলী উড়িষ্যার রাউরকেল্লা থেকে, তোমার কাহিনী খুব ভালো লাগে। লাবণী পাল মুম্বাই থেকে শুনছেন, সাইনার রসুবীর, বাবুন ঘোষ, মারিয়া বারুই, আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।